আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গুলি লেগেছে হাদির মাথায়, কিন্তু রাজনীতির বুক ফুঁড়ে সে গুলি অন্তত 5 দিকে গিয়ে লেগেছে। বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, এনসিপি, বিচার ব্যবস্থা আর সাধারণ ভোটারের মনের ভেতর। আর এই এক গুলিকে ঘিরে ইউনূসের সরকার যেভাবে মাঠ সাজাচ্ছে, তাতে বোঝা যায় এটা শুধু ক্রাইম না, খুব সচেতনভাবে ব্যবহৃত রাজনৈতিক ইনস্ট্রুমেন্ট। আসুন আমরা বিস্তারিত জানি যে একটি মাত্র গুলি ব্যবহার করে ইউনূস সরকার এবং তার জুলাই সঙ্গীরা কত পক্ষকে একেবারে কাত করে দিতে পেরেছে। মেঘমল্লার বসুকে তো আপনারা সবাই চেনেন, নামে হয়তো চেনেন। ছেলেটির শেখ হাসিনা বিদ্বেষ এবং আওয়ামী বিদ্বেষ নিয়ে কিছু বলার নেই, বামপন্থা থেকে আসা রাজনীতির শিক্ষাই সেটা। কিন্তু হাদির গুলিবিদ্ধ হওয়া নিয়ে তার একটি পোস্ট আপনাদের পড়ে শোনাতেই চাই আমি। শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীটিকে সরকার এখনো ধরতে পারেনি, কিন্তু ইউনূস সাহেবের পেজ থেকে হাদিকে নিয়ে 5-6টা পোস্ট করা হয়ে গেছে। এই ঘটনাটা বোঝা জরুরি। একদম শুরুর দিন থেকে এই সরকার প্রত্যেকটা ক্রাইসিস এবং ইস্যুকে দেখেছে পাবলিক রিলেশনস ক্রাইসিস হিসাবে। দেশের নিরাপত্তা অবস্থা খারাপ, পাঠায় দাও স্বরাষ্ট্র উপদেষ্টাকে নানাবিধ ফাটাকেষ্টগিরি করতে, তারপর সেগুলোর ক্লিপ বানায় বুঝাও স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক এনগেজড। হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, আওয়ামী লীগ আমলে হিন্দুদের উপর হওয়া নির্যাতন নিয়ে কিছু ডকুমেন্টারি গ্রাফিতি বানাও। বাউলদের প্রোগ্রাম গ্রামে গ্রামে বন্ধ করে দেওয়া হচ্ছে, বিশাল করে কুষ্টিয়ায় লালন মেলা করো। আওয়ামী লীগ যাতে প্রমাণ না করতে পারে যে ইন্টারিম ব্যর্থ, এই নিজের নাক কাইটে পরের যাত্রা ভঙ্গ করার অ্যাপ্রোচ আমাদের এখানে আনছে। আদতে সমস্যাটা সমাধান হবে কিভাবে তাই নিয়ে কোনো আগ্রহ নাই। কোনো কিছুকেই যাতে সমস্যা বলে ফ্রেম না করা যায় সেইটা নিশ্চিত করাই যেন বা আসল লড়াই। শরীফ ওসমান হাদিকে চাঁদাবাজ গ্যাংস্টাররা গুলি করেছে, নাকি নির্বাচন পেছাতে জামায়াত গুলি করেছে, নাকি আওয়ামী লীগ তাদের জঙ্গি কার্যক্রমে অংশ হিসাবে গুলি করেছে, এই বিষয়ে ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভের যে খেলা, এটা সেফ পলিটিক্স। আসল কাজ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা, ইনভেস্টিগেট করা এবং সকল পরিকল্পনাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। একটি সূত্র বলছে খুনি নাকি ভারতে পালিয়ে গেছে। এটা কিভাবে হলো, কারা হইতে দিল? এই পুরা ঘটনায় মির্জা আব্বাস, প্রথম আলো, শাহবাগী বামপন্থী সবাই গালি দিতে পারতেছেন, অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা যে সর্বৈব ব্যর্থ এই কথাটা উচ্চারণ করতে পারতেছেন না যারা, তারা হয় ধান্দাবাজ না হয় উন্মাদ। শেষ হলো মেঘমল্লারের স্ট্যাটাস, স্পট অন মেঘমল্লার। একই কথা কিন্তু আমারও। হাদির গুলি খাওয়ার পর আসুন প্রথমে আমরা দেখি সরকারের তাৎক্ষণিক রেসপন্সটা কেমন ছিল। এতদিন পর্যন্ত নির্বাচন সামনে রেখে নিরাপত্তার প্রসঙ্গ উঠলেই তারা গড়গড় করে বলতো পরিস্থিতি স্বাভাবিক, সব ঠিক আছে, আতঙ্কের কোনো কারণ নেই। এখন হাদির মাথায় গুলি লাগার পর হঠাৎ তারা ঘোষণা দিল সব রাজনৈতিক দল, সব প্রার্থী, এমনকি গণ অভ্যুত্থানের সামনের সারির নেতাদেরও বিশেষ নিরাপত্তা দেওয়া হবে, সুস্পষ্ট প্রোটোকল থাকবে, সাইবার স্পেস পর্যন্ত সিকিউরিটি গাইডলাইন্স করে দেওয়া হবে। এই যে নাটকীয় শিফট, এটা কাকতালীয় নয় কিন্তু। ধরুন নির্বাচনকে ঘিরে সরকার যদি সবার জন্য কড়া নিরাপত্তা দেওয়ার কথা আগেই বলতো, তখন হয়তো মানুষ প্রশ্ন করত তাহলে কি দেশে স্বাভাবিক নির্বাচনের পরিবেশ নেই? ফলে হাদির মতো কারো গুলি খাওয়া জরুরি ছিল খুব। এখন হাদিকে সামনে রেখে তারা বলতে পারছে দেখুন আমরা বাধ্য হয়েছি, গুলির ঘটনায় আমাদের এই সিদ্ধান্ত নিতে ঠেলে দিয়েছে। এক গুলিতে নিজেদের ব্যর্থতা আড়াল, একই গুলিতে আবার নিজেদের দায়িত্বশীল রাষ্ট্র হিসাবে মার্কেটিং করা, দুটো একসাথে হয়ে গেছে। পাকা খেলোয়াড় এই ডক্টর ইউনূস। দ্বিতীয় লেয়ারে আসুন, যেখানে সরকার এক ঢিলে দুই পাখি নয়, 4-5 পাখি মারার চেষ্টা করছে। হাদির উপর হামলার সন্দেহভাজন হিসাবে যাকে চিহ্নিত করা হচ্ছে তার জামিনের আদেশ কে এনেছে? সেই ফাইল ঘাটতে গিয়ে দেখা গেল জামিন পিটিশনে নাম আছে বিএনপি পন্থী আইনজীবীর, যিনি ছাত্র দলের সাবেক নেতা, আর তার পেছনে আছেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক নেতাও। এখানে সরকার সরাসরি কিছু না বলে মুখ বাঁকা করে শুধু ইঙ্গিতটা দিয়ে রাখছে, দেখেন যাকে আপনারা আদালত থেকে বের করেন সেই আজ গুলি করছে, দায় তাহলে কার? কারা তাকে বের করেছে? সরকার হাসছে। এই ন্যারেটিভটা বিপজ্জনকভাবে চতুর, কারণ এতে একদিকে বিএনপিকে নিজের পায়ে নিজে কুড়াল মারলো টাইপ অপরাধী হিসেবে দাঁড় করানো যায়, আর একদিকে ছাত্রলীগের সাবেক ট্যাগটা ধরে রেখে আওয়ামী লীগকেও ছায়া দোষী বানানো যায়। মানে দুই পক্ষ দুই দিক থেকে মার খায় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্টারিম মাঝখানে নিরপেক্ষ সাজে।
আসলে আমার মাথায় একটি বিষয় ঢুকতে চায় না, কেন কায়সার কামালরা এরকম সন্ত্রাসীদের পেছনে দাঁড়ান যার সঙ্গে ছাত্রলীগের নাম থাকে? কেনই বা শিশির মনিররা আবার আবরার ফাহাদের খুনিদের ছাত্রলীগ জেনেও তাদের পক্ষে দাঁড়ায় বলেন তো? নামে ছাত্রলীগ আর কামে যদি ছাত্রদল বা ছাত্র শিবির হয় তাহলে বিষয়টা কিন্তু যৌক্তিক হয়, তাই না? কি বলেন? এর সঙ্গে সরকার আরেক খেলা জুড়ে দিয়েছে, আন্তর্জাতিক ফ্রেম। ভারতীয় হাইকমিশনারকে ডেকে তারা বলছে পলাতক শেখ হাসিনা নাকি ভারত থেকে বাংলাদেশের শান্তি নষ্ট করছে, নির্বাচন বানচালের নির্দেশ দিয়েছে, সাথে সাথে অনুরোধ তাকে ধরিয়ে দিন, ফেরত পাঠান, আর হাদি হত্যা চেষ্টাকারীরা যেন সীমান্ত পাড়ি না দিতে পারে সেজন্য সহযোগিতা করুন। দুইটা মেসেজ একসাথে দেওয়া হয়, মানে প্যাকেজ করা হলো। এক, শেখ হাসিনা এখন আন্তর্জাতিক অপরাধী এবং সন্ত্রাসের আড়ালে মাস্টার মাইন্ড হিসেবে প্রমাণ করা যাচ্ছে। দুই, আমরা কিন্তু নির্বাচনে নিরাপত্তা নিয়ে সিরিয়াস, সন্দেহভাজনদের ধরতে এমনকি ভারতকে পর্যন্ত টান দিচ্ছি। একই সাথে প্রেস উইং থেকে জানানো হচ্ছে সন্দেহভাজনদের আইটি বিজনেস, বিদেশ সফর, সিঙ্গাপুর যাওয়া, সীমান্তে বিজিবির টহল, সবকিছু, মানে কত কিছু, মানে তারা কত ব্যস্ত। এখন এখানে বিএনপি, জামায়াত, এনসিপি এই তিন পক্ষকে আলাদা করে দেখলে আসল চিত্রটা কিন্তু আপনার কাছে স্পষ্ট হবে। বিএনপির জন্য এই গুলিটা ডাবল ব্লো। একদিকে তাদের আইনজীবীদের জামিন সংযোগ তুলে ধরে আপনারা সন্ত্রাসীদের বন্ধু এই লেভেলে চেপে বসানো যাচ্ছে তাদের উপর। অন্যদিকে একই ইন্টারিম সরকার আবার এসব দলকে যমুনায় ডেকে বসাচ্ছে, জুস খাওয়াচ্ছে, ঐক্য ঠিক রাখুন, জুলাইকে অন করুন বলে নৈতিক সবক দিচ্ছে। বিএনপি যদি কঠিন হয়ে সরকারকে কাঠগড়ায় দাঁড় করাতে চায় তখন এই জামিন ফাইল তাদের মুখের উপর সামনে তুলে ধরবে, মানে ছুড়ে দিবে। আর তারা যদি চুপ থাকে তাহলে তারা নিজেরাই মানুষের চোখে আত্মসমর্পণকারী পার্টি হয়ে যাবে এবং বোঝানো যাবে যে মির্জা আব্বাস এর সঙ্গে জড়িত। দুভাবেই ক্ষতি। জামায়াত এনসিপির জন্য এই গুলি অন্যভাবে লাভজনক। তারা শুরু থেকেই আগে গণভোট পরে নির্বাচন লাইনে খেলছে। এখন মাঠে গুলি, খুন, অস্থিরতার সিচুয়েশন তৈরির প্রতিটি ঘটনা তাদের হাতে নতুন যুক্তি যোগ করছে। দেখুন, দেশে স্বাভাবিক নির্বাচন সম্ভব না, আগে সিস্টেম পাল্টাতে হবে। ইউনূস সরকারের ভেতরের অংশ এই লাইনকে খুব খারাপভাবে অপছন্দ করছে বলে মনে করার কোনো কারণ নেই। কারণ গণভোট নামে যদি সংবিধান কেটে ছেটে নিজেদের দায়মুক্তির পথ তৈরি করা যায় তাহলে সব পক্ষের অপরাধ ধুয়ে ফেলার কাজে সুবিধা হয়। এবার আওয়ামী লীগের পজিশনটার কথা বলি। মজার ব্যাপার, এত বড় হামলা, এত আলোড়ন, অথচ দেশের মানুষ এই ঘটনায় আওয়ামী লীগকে খুব বেশি দায়ী ভাবছে না। এটা এখন খোলামেলায় বলা হচ্ছে, কারণ আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক অবস্থা, নিরাপত্তা, ক্ষমতা, মাঠের নিয়ন্ত্রণ কোনোটাই এমন নয় যে তারা রাজধানীর মাঝখানে একটা ইনকিলাব মঞ্চের নেতাকে গুলি করে পুরো ঝুঁকি নিজের ঘাড়ে নেবে। সরকারও সেটা জানে, তাই সরাসরি লিক করেছে। এই লাইনটা তারা নিজের মুখে না, বরং সোশ্যাল মিডিয়ার গুজববাজদের দিয়ে সাবেক ছাত্রলীগ, পুরনো ছবি, পুরনো পোস্ট এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে চাইছে। নিজের দূরত্ব থেকে, একটু দূরে থেকে তৃতীয় পক্ষ দিয়ে নোংরা কাজ করাচ্ছে সরকার। এটা ইন্টারিমের একটা স্ট্যান্ডার্ড টেকনিক হয়ে গেছে। আরেকটা গভীর লেভেল বলি, এই এক গুলির মাধ্যমে তারা মানুষকে আরেকটা মেসেজ দিচ্ছে। পুলিশের কাছে, সামরিক গোয়েন্দাদের কাছে, এনজিও, বুদ্ধিজীবী কার্টেলের কাছে অস্ত্র তোমরা রাখো, ন্যারেটিভ আমি চালাবো। থানা থেকে লুট হওয়া অস্ত্রের স্রোত, সেগুলোর রাজনৈতিক ব্যবহার, কার হাতে কি আছে, এসব প্রশ্নকে তারা এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে টেরোরিজম, ষড়যন্ত্র, অভ্যুত্থান বিরোধী সংগ্রাম টাইপ শব্দের নিচে তারা গুজে দিচ্ছে এইসব ব্যাপারটিকে। অথচ সত্যটা খুব সোজা। এই অস্ত্র এখন যারা হাতে পেয়েছে তারা কেউই গণতান্ত্রিক রাজনীতি করতে মাঠে নামেনি। তারা নেমেছে টার্গেট কিলিং আর ভয় ছড়ানোর কাজ করানোর জন্য। শেষ পর্যন্ত এই গুলি সবচেয়ে বড় আঘাত করেছে সাধারণ জনগণের মনে। মানুষ নিরাপত্তাহীন বোধ করছে। একদিকে ঘোষণা দিচ্ছে সবাইকে নিরাপত্তা দেব, অন্যদিকে বাস্তবতা হচ্ছে দিনে দুপুরে মোটর সাইকেল এসে গুলি করে পালিয়ে যাওয়া এখন রুটিন কাজ। আপনি হয়তো বাসায় বসে ভাবছেন যে ওদের নিজেদের ঝামেলা, আমার কি? কিন্তু পরের ধাপে যখন রাজনীতির প্রতিটি প্রতিপক্ষকে হত্যাযোগ্য, প্রতিটি সমর্থককে দাঙ্গাবাজ, প্রতিটি কণ্ঠকে ফ্যাসিস্ট বা এজেন্ট বানিয়ে দেওয়া হচ্ছে, তখন এই একই অস্ত্র আপনার গলির মোড়ে থেকে আপনার ঘরেও ঢুকে যেতে পারে। 2024-এ যেটা করা হয়েছিল, আপনার ঘরের মধ্যে আপনাকে নিরাপদ থাকতে দেয়নি, আপনাকে মেরে ফেলে আপনাকে বানানো হয়েছিল অস্ত্র ক্ষমতা দখলের। বাংলাদেশ একসময় দেখেছে জাসদ অস্ত্রের রাজনীতিতে পড়তো, শেষ পর্যন্ত নিজেরাই নিজেদের গলা কেটেছে। এখন যাদের হাতে পাক মার্কিন মোল্লা মিলিটারি জোট অস্ত্র ধরিয়ে দিয়েছে তাদের পরিণতি আরো বেশি করুণ হওয়ারই কথা, কারণ এটা টেক্সাস না,
যেখানে লোকজন বন্দুক নিয়ে হাঁটে, আইন ও সে অনুযায়ী চলে। এটা বাংলাদেশ। এখানে পুরুষদের বড় অংশই ঘরে বসে পরিবারকে ভয়, সামাজিক চাপের ভয়ে আর দুর্বলতার ভয়ে সারাক্ষণ একটা ভয় নিয়ে বাঁচে। বাইরে বড় বড় বুলি আওড়ায়, কিন্তু টান লাগলে সবার আগে পালায়। যে বন্দুক এখন সবার হাতে হাতে ঘুরছে, এই বন্দুক শেষ পর্যন্ত আপনার দিকেও তাক করা হতে পারে। এই সরল সত্যটা যারা বুঝতে পারছেন না, তারা রাজনীতিতে এসেছে ভুল ম্যাপ হতে, আর তাদের স্ক্রিপ্ট লিখছে যাদের সেনানিবাসে পচা চিন্তা জমে আছে। এই সরল সত্যটা যারা বুঝতে পারছেন না, তারা রাজনীতিতে আসার ভুল চিন্তা ভুলেও করবেন না, কারণ আপনার মাথার গ্যারান্টি তো কেউ দিতে পারবে না। 50 জনের নাম ইতিমধ্যে নাকি লিস্ট বেরিয়েছে, এই 50 জনকে হত্যা করা হবে। এটা যে সরকারই করাচ্ছে না, আপনি কি নিশ্চিত? এই হাদিকে দিয়ে শুরু হয়েছে, আরো কতজন হাদির এই লিস্টে আছে, ইতিমধ্যে সেই লিস্ট ভাইরাল হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কি করা হচ্ছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য? হ্যাঁ, তাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু আমার মনে হয় যিনি রক্ষক তিনিই ভক্ষক। ইউনূসকে তো চেনেন না, আপনাকে মারবে এবং আপনাকেই বলবে যে আপনি নিজে মাথায় নিজে গুলি করেছেন। এটাই হচ্ছে ইউনূসের রাজনীতি, এবং সেই রাজনীতির ফাঁদে পড়েছে বাংলাদেশ। হাদি বাংলাদেশে এখন এমন অবস্থা, বুলেট চললে দোষ নেই, কিন্তু মুখে কথা বললে সেটা সন্ত্রাস। মনে হচ্ছে সরকার এখন বুলেট প্রুফ ভেস্টের বদলে মাউথ প্রুফ শিল্ড খুঁজছে, কারণ তাদের আসল ভয় বুলেট নয়, মানুষের কথা। দিনে দুপুরে গুলিবিদ্ধ প্রার্থী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেও সে ঘটনা ঢাল নেই, তলোয়ার নেই নিধিরাম সর্দার মার্কা সিএসির কাছে, শুধুই তুচ্ছ ঘটনা। বিচ্ছিন্ন এসব ঘটনাকে আইন শৃঙ্খলার অবনতি হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। তবে প্রধান নির্বাচন কমিশনার যখন স্বাভাবিক দেখছেন দেশের আইন শৃঙ্খলা, ঠিক তখনই ঢাকায় থাকা মার্কিন নাগরিকদের জন্য দেশ জুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। বোঝা যাচ্ছে শঙ্কা কেবল দেশবাসীকে আক্রান্ত করেনি, বিদেশিরাও আছে উৎকণ্ঠায়। হাদির উপর হামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করা তো দূরের কথা, তাদের অবস্থান সম্পর্কেও কোনো ধারণা নেই আইন শৃঙ্খলা বাহিনীর। সন্দেহভাজনদের সীমান্ত পার হয়ে পালিয়ে যাওয়ার দাবি করে সরকার সমর্থকরা যখন তোপ দাগছেন দিল্লির দিকে, তখন আইন শৃঙ্খলা বাহিনীর দাবি এ ধরনের সুস্পষ্ট কোনো তথ্য তাদের কাছে নেই। আর এমন অস্থিরতার মধ্যে যখন দেখা যায় স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তার পদত্যাগ চাওয়া হচ্ছে, তখন বুঝতে বাকি থাকে না রাজনীতির মাঠে কথার কসরত কতটা বেড়েছে। সেই কসরতের এবার শিকার হয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করে পাঠানো হয়েছে রিমান্ডে। প্রশ্ন উঠেছে, নির্বাচনী মাঠে নিরাপত্তাহীনতা নিয়ে সমালোচনার তোপ এড়ানোর কৌশলের অংশ হিসেবে কি গ্রেপ্তার করা হলো আনিস আলমগীরকে? তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে যে ঝড় শুরু হয়েছে, তা যেন ধীরে ধীরে সরকার ও তার মিত্রদের যাত্রা পালায় রূপ নিচ্ছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। রাজধানীতে 12ই ডিসেম্বর গুলিবিদ্ধ ওসমান হাদিকে সংকটাপন্ন অবস্থায় 15ই ডিসেম্বর দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শুরু হয়েছে চিকিৎসা। তার অবস্থা গুরুতর বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। হাদি গুলিবিদ্ধ হওয়ার 3 দিন পরেও প্রধান অভিযুক্তদের কেউ গ্রেপ্তার হননি। সরকারের 50 লাখ টাকার পুরস্কার ঘোষণাতেও কোনো কাজ হয়নি। সন্দেহভাজন অভিযুক্তদের ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জনের মধ্যে 15ই ডিসেম্বর আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। ময়মনসিংহের 39 বিজিবির সেক্টর কমান্ডার সরকার মোস্তাফিজুর রহমান বলেন, গুলিবর্ষণে জড়িতরা হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়েছেন কি না তা এখনো নিশ্চিত নয়। তবে তারা এক মানব পাচারকারী সহ 3 জনকে আটক করেছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে 15ই ডিসেম্বর উত্তাল ছিল ঢাকার রাজপথ। ডাকসু নেতাদের নেতৃত্বে দেখা গেছে সচিবালয় ঘেরাও কর্মসূচি। 3 দফা দাবিতে দেওয়া হয়েছে 48 ঘন্টার আলটিমেটাম। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পাশে দাঁড়িয়ে তার পদত্যাগ দাবি করার অভাবনীয় দৃশ্য দেখা গেছে। ডাকসুর ভিপি সাদিক কায়েম সচিবালয়ে এ দাবি তোলার সময় পাশেই দাঁড়িয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই সময় তাকে অনেকটা বিব্রত দেখাচ্ছিল বলে জানায় বিভিন্ন সংবাদ মাধ্যম। আবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য 1 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন
রাকসু জিএ সালাউদ্দিন আম্মার। ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে দুপুরে শাহবাগ মোড় অবরোধ করে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি। ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে জুলাই সমর্থক দল ও সংগঠনের প্রতিরোধ সমাবেশও হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানেও সরকারের ভূমিকার কড়া সমালোচনা শোনা গেছে। এসবের মাঝে প্রধান নির্বাচন কমিশনার একটি বক্তব্য উস্কে দিয়েছে ক্ষোভ। দর্শক, হাদি গুলিবিদ্ধ হওয়ার পরদিন সিএসি 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে চিঠি দেয় ইসি। একই সঙ্গে সারা দেশে ইসির মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়। সিএসি নিরাপত্তার জন্য এর আগেও গাড়ি সহ পুলিশ নিরাপত্তা ছিল, তবে ইসির চিঠিতে অতিরিক্ত আরও একটি গাড়ি সহ পুলিশ নিরাপত্তা চাওয়া হয়। শুধু ইসি নয়, 15 ডিসেম্বর অতিরিক্ত নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্টও। নিজের জন্য নিরাপত্তা বাড়ানোর নির্দেশের 2 দিনের মাথায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করে বসেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এখানেই শেষ নয়, তার চোখে হাদির উপর হামলার বিষয়টি একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র। নির্বাচনের সময় এ ধরনের ঘটনা স্বাভাবিক বলেও দাবি করেন তিনি। ঢাকায় এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইন শৃঙ্খলার অবনতি হয়নি, মাঝে মধ্যে 2-1টা খুন খারাপি হয়, হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন। নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। উদাহরণ হিসেবে তিনি অতীতে আহসানুল্লাহ মাস্টার এবং শাহ এএমএস কিবরিয়ার হত্যার উদাহরণ টানেন। অথচ এর কোনোটি নির্বাচনকালীন সময়কার ঘটনা ছিল না। সাবেক অর্থমন্ত্রী আওয়ামী লীগ নেতা কিবরিয়া 2005 সালের 27 জানুয়ারি গ্রেনেড হামলায় নিহত হন। ঘটনাটি ঘটে হবিগঞ্জের বদ্দির বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে। এক জনসভায় বক্তব্য শেষ করে স্কুল গেট দিয়ে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে 2টি আরজেস গ্রেনেড ছোড়া হয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্যদিকে আরেক জনপ্রিয় আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ মাস্টার নিহত হন 2004 সালের 7 মে। গাজীপুরের টঙ্গীতে এক জনসভায় গুলি করে তাকে হত্যা করা হয়। আহসানুল্লাহ মাস্টার এবং কিবরিয়া হত্যার 2টি ঘটনাই ঘটে জাতীয় নির্বাচনের অনেক আগে, অথচ হাদির উপর হামলাকে স্বাভাবিক প্রমাণ করতে গিয়ে সেই 2টি ঘটনার উদাহরণ টেনেছেন সিএসি নাসির উদ্দিন। তার দাবি, নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে। বাংলাদেশে এগুলো নতুন কিছু নয়, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বরং উন্নতি হয়েছে। সিএসির এমন দাবি ক্ষোভের আগুন আরো উস্কে দিয়েছে। সরকার সমর্থকদের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পাশাপাশি সিএসির পদত্যাগের দাবি উঠেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শহীদ মিনারের সমাবেশে বলেন, দায়িত্বহীন বক্তব্যের পর সিএসি তার পদে থাকার নৈতিকতা হারিয়েছেন। হাদির উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় দাবি করে নাহিদ বলেন, এই নির্বাচন কমিশন কিভাবে এমন কথা বলে? তারা নৈতিকভাবে দায়িত্বে থাকতে পারে না, তাদের অধীনে নির্বাচন সম্ভব নয়। দর্শক, শহীদ মিনার সমাবেশ থেকে ভারতের প্রতিও দেওয়া হয় কড়া বার্তা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 25 ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি তোলা হয়। হুঁশিয়ারি দিয়ে বলা হয়, তা না হলে বাংলাদেশে ভারত কেন্দ্রিক সব প্রতিষ্ঠানের কার্যক্রম প্রতিহত করা হবে। হাদির উপর হামলাকারীরা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়ে থাকলে তাদেরও ফেরত পাঠাতে হবে এই সময়ের মধ্যে। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই নতুন করে ভারত বিরোধী অবস্থানের জানান দিচ্ছেন সরকার সমর্থকেরা। এমনকি তাদের দাবি মেনে ভারতের রাষ্ট্রদূতকে তলবও করা হয়েছে। তবে দিল্লির পাল্টা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, এ ধরনের অবস্থান আমলে নিতে রাজি নয় দিল্লি। অভ্যন্তরীণ নিরাপত্তার ব্যর্থতা ঢাকতে এবং শক্তিশালী ভারত বিরোধী জনমত তৈরি করতে এই আক্রমণকে ট্রোজান হর্স হিসেবে ব্যবহার করা হচ্ছে। দর্শক, এই অবস্থার মাঝে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সতর্ক বার্তায় উদ্বেগ আরো ঘনীভূত হচ্ছে। দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে 15 ডিসেম্বর সন্ধ্যায় এই সতর্কবার্তা জারি করা হয়। এতে বলা হয়, নির্বাচনের তারিখ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ আরো ঘন ও তীব্র হতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত। পাশাপাশি মনে রাখা উচিত, এই বিক্ষোভ সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতা ঘটতে পারে। নিজেদের নাগরিকদের বিক্ষোভ এড়াতে এবং যে কোনো বড় সমাবেশের আশেপাশে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয় সতর্কবার্তায়। আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকা, হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষণ, ভিড় ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ
দেওয়া হয়েছে। দর্শক, নিরাপত্তার বেহাল দশা নিয়ে টালমাটাল অবস্থার সরকার সেই পুরনো নীতি আবারও প্রয়োগ করেছে। জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়ার পর তাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদের অভিযোগে এই মামলা দায়ের করা হয়। এই মামলায় আনিস আলমগীর ছাড়াও অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মডেল মারিয়া কিসপার্ট্রা এবং উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজ সহ মোট 4 জনের নাম রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিয়ে নিষিদ্ধ সংগঠনকে পুনরুজ্জীবিত করার প্রচারণা চালাচ্ছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারী হিসেবে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। দর্শক, সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করে রিমান্ডে পাঠানোর এই ঘটনা অধ্যাপক ইউনূসের শাসনামলে আইনের রাজনৈতিক অপব্যবহারের আরো একটি মারাত্মক উদাহরণ হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে বা টক শোতে দেওয়া মতামতকে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে গ্রেপ্তার করা, ভিন্নমতকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে চিহ্নিত করার একটি কৌশলগত পদক্ষেপ। এটি কেবল ভিন্নমত দমন নয়, বরং বুদ্ধিবৃত্তিক এবং মিডিয়া বিরোধী কণ্ঠকে নীরব করার একটি কর্তৃত্ববাদী প্রবণতা বলে বিশ্লেষকরা মনে করছেন। মন খুলে সমালোচনা করার যে লাইসেন্স অধ্যাপক ইউনূস দেওয়ার কথা বলেছিলেন, সেটি যে কথার কথা ছিল তা বোঝাই যাচ্ছে। দর্শক, যদি একজন সাংবাদিকের টেলিভিশনের মন্তব্য এতটাই শক্তিশালী হয় যে তা নিষিদ্ধ সংগঠনকে পুনরুজ্জীবিত করতে পারে, তবে এই বক্তব্য হয় আগের সরকারের সমর্থক গোষ্ঠীর ভিত্তি কতটা শক্তিশালী ছিল তা প্রমাণ করে, অথবা বর্তমান সরকারের রাজনৈতিক আখ্যান কতটা ভঙ্গুর তা ফুটিয়ে তোলে। ভিন্ন মতকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া এটি একটি আতঙ্কিত প্রতিক্রিয়া, যা প্রমাণ করে যে কর্তৃপক্ষ জননিরাপত্তা নিশ্চিত করার চেয়েও রাজনৈতিকভাবে অস্বস্তিকর কণ্ঠস্বরকে দমন করাকে বেশি গুরুত্ব দিচ্ছে। প্রশ্ন হলো, সরকার যেখানে বলেছিল এবারে নির্বাচন হবে ইতিহাসের এবং উৎসব মুখর, সিএসি দেখছেন আইন শৃঙ্খলার উন্নতি, সেখানে কেন এমন আশঙ্কা পাওয়া যাচ্ছে বিদেশিদের বার্তায়? দেশের মানুষ নয় মিথ্যা আতঙ্কে ভুগছে। সন্ত্রাস দূর করতে সরকার শুরু করেছে অপারেশন ডেভিল হান্টের 2য় অধ্যায়। সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। এর পরেও কেন কমছে না অস্থিরতা? সরকার সমর্থকরাই কেন নিরাপত্তাহীনতার প্রকাশ্য অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইছেন? এটাই কি সেই ইতিহাসেরা নির্বাচনের আগাম আলামত? এখনই এমন হলে সামনের দিনগুলোতে কি অপেক্ষা করছে দেশের সামনে? দর্শক, একটি প্রবাদ আছে, উলু বনে মুক্ত ছড়ানো। বাংলাদেশে এখন ঠিক তাই হচ্ছে। যার নিরাপত্তা দরকার সে পাচ্ছে গুলি, আর যে কথা বলছে সে পাচ্ছে জেল।